আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলোকে তোমরা নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো চলো আমরা এখন এই ভিডিও থেকে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেকোনো 3টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 3 = 3। একের দাগে জীবনের ঝরা পাতা গ্রন্থটির লেখিকা হলেন স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, সরলা দেবী, আশাপূর্ণা দেবী। তো জীবনের ঝরা পাতা এই গ্রন্থটির লেখিকা হচ্ছেন সরলা দেবী। 2 নম্বর পুরন্দর চৌধুরী আবহাওয়া বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে যেখানে গিয়েছিলেন সেটা আলাস্কায়, বোস্টন শহরে, সাহারায় না সাইবেরিয়ায়। তো পুরন্দর চৌধুরী আবহাওয়া বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে যেখানে গিয়েছিলেন সেটা হচ্ছে আলাস্কায়। এরপরের প্রশ্ন দেখো, 3 নম্বর অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় দৌড়াতে পারে 40 মাইল, 45 মাইল, 35 মাইল না 50 মাইল। তো অ্যান্টিলোপ হরিণ দৌড়াতে পারে ঘন্টায় 45 মাইল। 4 নম্বর মদনপল্লীতে জেমস এইচ কাজিজ রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণমন গানটির নামকরণ করেছিলেন দিস ইভিনিং সং অফ ইন্ডিয়া, অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। তো এখানে তিনি জনগণমন গানটির যে নামকরণ করেছিলেন সেটা হচ্ছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 4 = 4। 2-1 দাগে স্কুল যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় কি দেখেন। তো স্কুল যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন হেদো পার্কের কাছে খুব ভিড়। এবার 2 নম্বর ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। কোথাকার কোন পাখির কথা এখানে বলা হয়েছে। তো আফ্রিকার ইন জাতীয় পাখির কথা এখানটায় বলা হয়েছে। 3 নম্বর পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়। তো পুরন্দরের মতে লেক স্ট্রেভারের নিচে আটলান্টিসের অবস্থান। 4 নম্বর মঞ্চে নজরুলের আবির্ভাবে নেতাজি কি করেছিলেন। তো মঞ্চে নজরুলের আবির্ভাব ঘটতে নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করেছিলেন। 5 নম্বর এ যাত্রা তোমার থামাও লেখক কাকে কথা বলেছেন। লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্যে করেছেন, অর্থাৎ পৃথিবীকে তিনি এই কথাটা বলেছিলেন যে এ যাত্রা তোমার থামাও। 6 নম্বর গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। তো গমনে সক্ষম গাছ এটা হচ্ছে গমনে সক্ষম একটি গাছ হলো ক্লামাইডোমোনাস, আর গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। 3 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর। 1 গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণ ও উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশ অবলম্বনে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। দেখো, আমরা লিখছি লেখক পাঠ্যাংশে নানা উচ্চতর প্রাণী যেমন চিতা, নেকড়ে, গ্যাজেলি, হরিণ, কুকুর এদের গমন পদ্ধতির বর্ণনা করেছেন। এইসব প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমন ভঙ্গিও বিচিত্র। 30 পাউন্ড ওজনের চিতা দৌড়ায় ঘন্টায় 70 মাইল, অথচ নেকড়ে চিতার সম ওজনের হওয়া সত্ত্বেও ঘন্টায় মাত্র 36 মাইল দৌড়ায়। হিপো 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 20 থেকে 30 মাইল যেতে পারে। আবার গ্যাজেলি হরিণ 80 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 60 মাইল দৌড়াতে পারে। কেউ পায়ের সাহায্যে, কেউ ডানায় ভর করে ও কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর মাইল ছুটে চলে, ওড়ে বা ভেসে বেড়ায়। এসব প্রাণীদের গমনের কৌশল, শারীরিক গঠন, গতিবেগ বৈচিত্র্যপূর্ণ। 2 নম্বর মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীকে কেন মেঘচোর বলা হয়েছে, তার মেঘচুরির কৌশলটি লেখো। তো মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনি পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয়বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘ চুরি করেন। 3 নম্বর জনগণমনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন। রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল।
তো জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণের প্রস্তাব নেওয়া হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে এই গানটি রবীন্দ্রনাথ সম্রাট পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে রচনা করেছেন। একজন ব্রিটিশ শাসকের উদ্দেশ্যে লেখা গান জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা উচিত কিনা এই নিয়ে বিরোধিতা হয়। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেনের এক চিঠির জবাবে 1937 সালে রবীন্দ্রনাথ জনগণমন গানটি রচনার উপলক্ষ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভারত সম্রাট পঞ্চম জর্জের আগমন উপলক্ষে তার এক বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য তাকে অনুরোধ জানান। তা শুনে বিস্মিত কবির মনে এক ক্ষোভের সঞ্চার হয়। এরই প্রতিক্রিয়ায় কবি তার জনগণমন গানটি রচনা করেন এবং সেই গানে ভারত ভাগ্যবিধাতার জয়গান করেন। কবির এই ব্যাখ্যায় জনগণমন গানটি নিয়ে বিরোধীদের অবসান ঘটে। 4 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 3টির উত্তর লিখতে হবে প্রশ্নে, মানে 1 নম্বর করে 1 × 3 = 3। কারণ 1 নম্বর দাগে এবার দেখো তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। এতক্ষণ আমরা যে প্রশ্ন উত্তরগুলো দেখলাম সেগুলো হচ্ছে গদ্য থেকে। তো 4-এর 1 নম্বর দাগে কাল স্রোতে ধৌত নাম। কাল স্রোতে বলতে কবি বুঝিয়েছেন সময়ের স্রোতে, ভাটার স্রোতে, নদীর স্রোতে না জোয়ারের স্রোত। তো কাল স্রোতে বলতে এখানে বোঝানো হয়েছে সময়ের স্রোত। 4-এর 2 নম্বর গ্রামে সকাল ঘোষিত হয় আজানের সুরে, ঠাকুরমার গল্পে, পাখির গানে না শব্দ ধ্বনিতে। তো গ্রামে সকাল ঘোষিত হয় পাখির গানে। 4-এর 3 নম্বর নোট বই কবিতার কবি সুকুমার রায়, কামিনী রায়, সুনীল গঙ্গোপাধ্যায় না লীলা মজুমদার। তো নোট বই কবিতার কবি হচ্ছেন সুকুমার রায়। 4-এর 4 নম্বর দাগে যাদের রাজত্বে পৃথিবীতে চিরদিন অক্ষুণ্ণ তারা ছিলেন ধনী দরিদ্র, কৃপণ না বীর। তো যাদের রাজত্ব পৃথিবীতে অক্ষুণ্ণ, চিরদিন অক্ষুণ্ণ, তারা দরিদ্র ছিল। ঠিক আছে, অপশন খয়েরটা এখানে আমাদের সঠিক উত্তর হবে। এরপর 5 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও প্রশ্নে, মানে 1 নম্বর করে 1 × 4 = 4। 5-এর 1-এ তাহাদের তলে লুপ্ত স্মৃতি। কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে? তো চারিদিকে পড়ে থাকা ভগ্ন স্তূপের তলায় স্মৃতি লুপ্ত হয়েছে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কোন বিষয়ে কার মনে খটকা লেগে আছে? তো ঝোলার গুড় সাবানে দেয় নাকি পটকায় দেয়, এই বিষয় নিয়ে কবিতার কথকের মনে খটকা লেগেছে। 5-এর 3 নম্বর এ গ্রামের পাশে মজা নদী। গ্রামের পাশে মজা নদী কী করেন? তো বর্ষায় গ্রামের পাশের মজা নদী বিদ্রোহ করেন। 5-এর 4 নম্বর ওরা ভেবেছিল মনে, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে সাম্রাজ্যলোভী শাসকদের কথা বলা হয়েছে। এরপর 5-এর 5 নম্বর থেকে চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? তো কবিতায় চাষি, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি জীবিকার মানুষদের কথা আছে। পরের প্রশ্ন দেখব 6 নম্বর দাগে। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর। 1-এর দাগে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। তো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টি মুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজার নদী, দূরে রয়েছে বাঁশঝাড়, গ্রামের মাঝে জোড়া দিঘি, পাশে তালের সারি, বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়, সকালে পাখির ডাকে দিন ঘোষিত হয়, বছরে নানা সময় নতুন শস্যে চারিদিক ভরে ওঠে, সন্ধেবেলায় চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনান, সকাল হলে সবাই যে যার কাজে যোগ দেয়। তো এরকম হচ্ছে এই চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা সেটা আমরা লিখলাম। পরের প্রশ্ন 6-এর 2 নম্বর দাগে দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ হয়েছে বলে কবি মনে করেন? তো যেসব মহৎ প্রাণ মানুষকে ভালোবেসে তাদের সীমিত ক্ষমতা বা সাধ্যে মানুষের জন্য ভালো কাজ করে নিজেদের অমর করে গেছেন, সেই সব পরোপকারী মানুষদের কথা বলা হয়েছে। তো দেখো তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন। তো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া, মানুষের জন্য ভালো কিছু করে যাওয়ার মধ্যেই মানুষের নাম অমর হয়ে থাকে। শাসকের ঐশ্বর্য এইসব মানুষের না থাকলেও সভ্যতা ও মানবতাকে এরাই সমৃদ্ধ করেন। মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ থাকবে বলে কবি মনে করেন। ওকে, এরপরের প্রশ্ন দেখব 6-এর 3 নম্বর থেকে নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। তো নোট বই পড়লে জানা যাবে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী খায়, আঙুলিতে আঠা দিলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, কান কটকট করে কেন, পিলে কেন চমকায়, তেজপাতায় তেজ কেন, প্রভৃতি জিনিসগুলো জানা যাবে। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর থেকে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 5 = 5। 7-এর 1-এর দাগে কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? তো এই প্রশ্নগুলো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে মাকু সেখান থেকে দেওয়া হচ্ছে। দেখো এখানে আমরা উত্তর লিখব, হোটেলওয়ালা বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল। 7-এর 2 নম্বর আমার জন্মদিনের ভোজে সকলের নিমন্ত্রণ।
উদ্দিষ্ট ব্যক্তির জন্মদিনের ভোজে কি কি খাওয়ার আয়োজন হয়েছিল? এখানে আমরা উত্তর লিখব হোটেলওয়ালার জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস রান্না হবে ঠিক হয়েছিল। ওকে, এখানে উদ্দিষ্ট ব্যক্তি বলতে হোটেলওয়ালার জন্মদিনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, এবং তার জন্মদিনে এই ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা এবং পায়েস রান্না হবে, এগুলোর কিন্তু আয়োজন করা হয়েছিল। 7 নম্বর, সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল? তো সং 1 টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল। 4 নম্বর, হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে? হোটেলওয়ালা সঙের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। 5 নম্বর দাগে ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল কেন? তো মাকুর শরীরে যেসব বিলিতি কলকবজা লাগানো তার দাম 5,000 টাকা, সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। অর্থাৎ এই যে ঘড়িওয়ালা, সে যে ঘড়ির দোকানে কাজ করতো আর কি, অর্থাৎ যে স্টোর রুমে, সেখান থেকে ঘড়ির কলকবজাগুলো খুলে নিয়ে সে মাকুকে বানিয়েছিল, এবং সেই কলকবজাগুলোর দাম ছিল প্রায় 5,000 টাকা। যার ফলে সেই ঘড়ির দোকানের যে মালিক থাকে, সেই মালিক কিন্তু এই ঘড়ি এর নামে কী করেছিল, এই ঘড়িওয়ালার নামে হুলিয়া বের করেছিল আর কি, থানায় তার নামে অভিযোগ দায়ের করেছিল আর কি। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন 6 নম্বর, পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল? তো পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল, অর্থাৎ গাছের মধ্যে ঘর বানিয়েছিল আর কি, সেই ফোকরে সেখানে লুকিয়েছিল। এরপর 7 নম্বর, হোটেলওয়ালা কীভাবে দাড়িগোঁফ শুকিয়েছিল? দেখো হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়িগোঁফ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল। 8 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 8-এর 1 নম্বর থেকে বটতলার হোটেলটি কেমন ছিল? উত্তর লিখবে হোটেলটা ছিল একটা গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে, বটগাছের নিচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে, গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে, গাছের গোড়ায় পাথরের উনুনে গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে, গাছের গুড়ির ওপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। তো এই হচ্ছে হোটেলটার, বটতলার যে হোটেল তার বর্ণনা। 8-এর 2 নম্বর হচ্ছে হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, মাকু কাহিনী অবলম্বনে সেই হোটেলটির এলাহি ব্যাপারের পরিচয় দাও। দেখো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো, সে ছিল সার্কাস দলের অধিকারী, অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল, তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল, 3টে পাথর সাজিয়ে তার ওপর রান্না হতো, গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো, গুঁড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর শুরুয়া রাঁধত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুল দাড়ি গোঁফ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 8-এর 3 নম্বর থেকে সোনা কেন বাঁশের খুঁটি উপড়ে দিয়েছিল? উত্তর লিখবে সোনা এদিক ওদিক দেখে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপড়ে ফেলেছিল, কারণ সে চেয়েছিল ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে সোনাটিয়া দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজে না পায়। 8-এর 4 নম্বর হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে? তো হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছেন, সং 5 সের বাতাসা কিনে এনেছে, রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল, পেস্তা বাদাম, কিশমিশ এনেছে, আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। ওকে, 9 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। এগুলো তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। 9-এর 1-এর দাগে হাতে হাতে কাজটা এগিয়ে দাও। নিম্নলিখিত শব্দদ্বৈত যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বহুলতা অর্থে, সাহায্য অর্থে, গভীরতা অর্থে, নিয়মিত অর্থে। তো হাতে হাতে কাজটা এগিয়ে দাও, তার মানে কি এটা সাহায্য করতে বলা হয়েছে, অর্থাৎ সাহায্য অর্থে এটা ব্যবহার করা হয়েছে এই হাতে হাতে এই শব্দদ্বৈতটা। তো অপশান খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। ওকে, এরপর হচ্ছে 9-এর 2 নম্বর, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি বিশেষ হয়ে যায় তাকে বলে ধনাত্মক শব্দ, যৌগিক শব্দ, যোগ রূঢ় শব্দ, রূঢ় শব্দ। সঠিক উত্তর এখানে হবে অপশন গয়টা, যোগ রূঢ় শব্দ বলা হয়। 9-এর 3 নম্বর, বাচ্চারা দুষ্টুমি করে তার জন্য বকাঝকা করা উচিত নয়। নিম্নরেখ শব্দ দ্বৈতটি হলো সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ দ্বৈত, বিপরীতার্থক শব্দ দ্বৈত, পদবিকারবাচক শব্দ দ্বৈত। তো বাচ্চারা দুষ্টুমি করে তার জন্য বকাঝকা করা উচিত নয়, এই যে বকাঝকা এই যে শব্দ, এটা হচ্ছে একটি পদবিকারবাচক শব্দ দ্বৈত। অপশন ঘয়টা আমরা এখানে সঠিক উত্তর লিখব। এরপর দেখো 9-এর 4 নম্বর দাগে দীর্ঘ স্বরের বদলে হ্রস্ব স্বর এর ব্যবহারই সমর্থনযোগ্য কোন ক্ষেত্রে? অতৎসম, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব।
সঠিক উত্তর অপশন কতে হবে, এখানে কয়েকটা হবে অতৎসম। 9-এর 5 নম্বর প্রশ্নে প্রদত্ত কোন বানানটি সঠিক তা বেছে নিয়ে লেখো। এখানে দেওয়া হচ্ছে আত্মসাৎ, এর 4টি বানান দেওয়া হচ্ছে। তো আত্মসাৎ বানানের সঠিক বানান কোনটা হবে, অপশন গয়েরটা হবে আ তয়ে ময়ে দন্ত স আকার খণ্ডত্ব। 9-এর 6 নম্বর দাগে তখন থেকে যাই যাই করছো কেন, রেখাঙ্কিত অংশটি ধনাত্মক শব্দ দ্বৈত মৌলিক অনকার শব্দের উদাহরণ। তো যাই যাই এই যে শব্দটা হচ্ছে একটি শব্দ দ্বৈত, অর্থাৎ একই শব্দকে দুবার ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে একটি শব্দ দ্বৈতের উদাহরণ, অপশন খয়েরটা। এরপর হচ্ছে 9-এর 7 নম্বর থেকে যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ, স্মরণীয়, পাঠক। তো যোগ রূঢ় শব্দের উদাহরণ হচ্ছে পঙ্কজ। 9-এর 8 নম্বর হচ্ছে শুদ্ধ বানান চিহ্নিত করো। শশীভূষণের এখানে 4টি বানান দেওয়া আছে। তো শশীভূষণের সঠিক বানান হচ্ছে অপশন কয়েকটা, তালবস্য তালবস্য দীর্ঘিকার ভয় দীর্ঘ মূর্ধন্য স মূর্ধন্য শশীভূষণ। নেক্সট 9-এর 9 নম্বর হচ্ছে শুদ্ধ বানান চিহ্নিত করো। এখানে দেখো মুশিক, মুশিকের 4টি বানান দেওয়া। তো মুশিক কোনটা হবে, ময় দীর্ঘকার মূর্ধন্য স এর হস্যিকার ক মুশিক। ওকে, এরপর দেখবো 10 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। কম বেশি 300টি শব্দের প্রবন্ধ লিখতে হবে। প্রশ্নের মানে হচ্ছে 8 নম্বর। 10-এর 1-এ দেওয়া হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এরপর একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ। নেক্সট হচ্ছে একটি প্রাচীন বট গাছের আত্মকথা, আর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। তো এখানে 4টি টপিক দেওয়া আছে, বা 4টি তোমাদের এখানে দেওয়া আছে প্রবন্ধ রচনা লেখার জন্য। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে এই 4টি বিষয়ের মধ্যে। তো আমরা এখানে প্রথমে একটি লিখছি, বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কে রচনাটা লিখছি। দেখো, প্রথমে আমরা ভূমিকা দিলাম, বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে সভ্যতার ক্রমোন্নতি ঘটেছে, কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ ধন্য হয়েও আমরা যুক্তিহীন অন্ধবিশ্বাস ও প্রচলিত কুসংস্কারকে অনেক ক্ষেত্রেই প্রবলভাবে বিশ্বাস করি। ফলে আমাদেরই জীবনে ঘটে যায় অযাচিত অনভিপ্রেত কিছু ঘটনা। এরপর কুসংস্কারের বিভিন্ন রূপ, যুক্তিহীন ব্যাখ্যাহীন প্রচলিত প্রথা প্রকরণ গভীরভাবে মেনে চলায় কুসংস্কার। এক চোখ দেখা, এক শালিক দেখা, শূন্য কলসি দেখা, পিছন থেকে ডাকা, রাস্তায় বিড়াল পার হওয়া, ডান চোখ বা বাঁ চোখ কাঁপা, হাঁচি, টিকটিকি ডাকা, এইরকম বৈচিত্র্যময় নানাবিধ কুসংস্কারের নাগপাশে আমাদের জীবনযাত্রা বহমান। কুসংস্কারের প্রভাব অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ খ্যাতিসম্পন্ন চিকিৎসক, অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় বহুমূল্য পাথর ও রত্ন গ্রহণ করে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়। ওকে, অনেকেই মুখে বিজ্ঞান মনস্কতার কথা উচ্চ কণ্ঠে বললেও হাতে ধারণ করেন মাদুলি বা কবজ। প্রকৃতপক্ষে একটি অসাধু চক্রের তৈরি করা ফাঁদ হাতছানি দেয় বহু শিক্ষিত মানুষকে। এরপর আমরা লিখছি কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান ভিত্তিক নানা প্রচেষ্টা। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অচল আয়তনকে এক মুহূর্তে ধূলিসাৎ করা সম্ভব নয়, তবু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুসংস্কারের প্রবল প্রভাব থেকে জনসমাজকে মুক্ত করা সম্ভব। বিজ্ঞান সচেতনতার সঠিক প্রসারের ফলে কুসংস্কারের পাহাড় প্রমাণ অন্ধত্বকে দূরীভূত করা যায়। যদি বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রথা মাফিক বিজ্ঞানের যুক্তি নিষ্ঠতাকে শিক্ষার্থীর মননে পৌঁছে দেওয়া যায়। নেক্সট আমরা লিখছি ধর্ম ও কুসংস্কার, সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বিধবা বিবাহ প্রচলনের বিরোধিতা প্রভৃতি নানাবিধ কুসংস্কারের পিছনে ছিল তীব্রতম ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কার। প্রকৃতপক্ষে যথার্থ ধর্ম কখনোই মানবতার বিরোধী কর্মধারায় বিশ্বাস করে না, বরং ধর্ম অসহায় মানুষের আশ্রয়স্থল। এরপর আমরা উপসংহার লিখছি, কুসংস্কার মূঢ়তা আর প্রচলিত লোকাচারের অচলায়তন তখনই ভেঙে ফেলা সম্ভব যখন প্রকৃত বিজ্ঞান শিক্ষা আঘাত করতে পারবে কুসংস্কারের লৌহ কপাটে। কুসংস্কারহীন সমাজ অলীক কল্পনা নয়, আমাদের শুভ বোধের উন্মেষ আর বিজ্ঞান ও প্রযুক্তির যৌথ সম্মেলনে অবসান ঘটবে কুসংস্কারের বর্বরতা। তো এইভাবে আমরা বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কে একটি রচনা লিখলাম। তো এরপর আমরা আরও একটি রচনা লিখছি। দেখো, একটি প্রাচীন বট গাছের আত্মকথা। তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে, তো আমরা এখানে লিখে দিচ্ছি কয়েকটা, তোমরা কিন্তু প্রতিটা রচনায় ভালোভাবে মুখস্থ করে নেবে। তো একটি প্রাচীন বট গাছের আত্মকথা, প্রথমে আমরা লিখছি ভূমিকা, আমি একটি বট গাছ। এখানে যখন আমাদের আত্মকথা লিখতে বলা হচ্ছে তখন এখানে মানে আমি সেই জিনিসটা এভাবে কিন্তু আমাদের শুরু করতে হবে। তো আমি একটি বট গাছ, আমার বয়স 100 বছরের বেশি, আমার এই দীর্ঘ জীবনে বহু ঘটনা ঘটেছে, দেশের সমাজের বহু ইতিহাসই আমার জানা,
এরপর লিখছি আত্মকথা। যেদিন প্রথম দুটি কচি পাতা মেলে সূর্যের দিকে তাকিয়েছিলাম সেদিনের কথা আজও ভুলিনি। রাস্তার পাশে এক ঝোপের পাশে আমার জন্ম। একটু একটু করে বড় হতে থাকলাম। একদিন স্থানীয় এক ব্যক্তি আমাকে দেখে থমকে দাঁড়ালো। তারপর আমাকে মাটি থেকে তুলে রাজপথের পাশে যত্ন করে লাগিয়ে চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিল। নিয়মিত জল দিয়ে আমাকে বাঁচিয়ে তুলল। এরপর আমি দ্রুত বেড়ে উঠতে থাকলাম। ডালপালা ছড়িয়ে ঝুড়ি নামিয়ে এক বিশাল জায়গা দখল করলাম। পথের পাশে রোদ বৃষ্টি ঝড় সহ্য করে বছরের পর বছর কাটিয়ে দিলাম। আমার শাখা ও কোটরে বহু পাখি, গিরগিটি, সাপ প্রভৃতি বাস করে আসছেন। পথিকরা আমার শীতল ছায়ায় আশ্রয় নেয়। এরপর বহু ঘটনার সাক্ষী। আমি একদিকে দেখেছি ইংরেজ শাসকদের অমানসিক অত্যাচার, অপরদিকে দেখেছি দেশের তরুণদের দেশের জন্য গভীর ভালোবাসা। দেশ স্বাধীন করার জন্য তারা হাসি মুখে কত অত্যাচার সহ্য করেছে, তারা আমার তলায় গোপনে কত মিটিং করেছে, আমি সেসব দেখেছি, তাদের গোপন আলোচনা শুনেছি। যখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছিল তখন প্রায় মাস তিনেক আমার ছায়ায় বিদ্যালয় বসত। তখন গর্বে আমার বুক ফুলে উঠত। আবার চোর ডাকাতেরা আমার তলায় তাদের চুরি ডাকাতের মাল ভাগাভাগি করেছে, সেসবও দেখেছি। এরপর লিখছি আমরা উপসংহার। এখন আমার বয়স হয়েছে, শিকড়গুলো মাটির উপরে জেগে উঠেছে। ঝড় উঠলেই ভয় পাই, হয়তোবা আমার ডালগুলো ভেঙে পড়বে, হয়তোবা আমি মাটি থেকে উপড়ে পড়ব। এইভাবে আমরা লিখলাম বটগাছের আত্মকথা এই রচনাটি। এরপর দেখো পরের আমরা আরও একটি রচনা লিখছি পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। তো আমরা ভূমিকা দিয়ে লিখছি দেখো, আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর লিখছি ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এর পরের পয়েন্ট আমরা লিখছি দেখো, এই পয়েন্টটাকে আমরা আরেকটু লিখছি। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। নেক্সট হচ্ছে ছাত্র সমাজ যা পারে। পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সেই বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্বও নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজে নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। এরপর আমরা উপসংহার লিখছি, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই রচনাটিকে লিখলাম। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। এখানে যে প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো সবই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। তবে এই প্রশ্নগুলোর মধ্যে যে তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন আসবে তা কিন্তু নয়, এটা একটি মডেল কোশ্চেন পেপার। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। সেই সঙ্গে তোমরা কিন্তু তোমাদের যে সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং এখানে যে 3টি রচনা সম্পর্কে আমরা আলোচনা করলাম 3টি রচনা তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে আর তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। এবং যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।